ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয়, লাল ফিতার দৌরাত্ম্য ছেড়ে ব্যবসা সহজ করা সম্ভব। এ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, আছেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান এবং আছেন অর্থনীতি বিশ্লেষক মামুন রশিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, যেমনটা আগেই বলেছি, আমাদের আজকের অর্থনীতি সংলাপের আলোচনার বিষয় লাল ফিতার দৌরাত্ম্য ছিঁড়ে ব্যবসা সহজ করা সম্ভব। এ বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চাই মীর নাসির হোসেন, আপনাকে দিয়েই আগে শুরু করতে চাই। আপনি ব্যবসা প্রতিনিধি, ব্যবসা করেন এবং এই ব্যবসা করতে গিয়ে আসলে লাল ফিতার যত দৌরাত্ম্য বাধা সেগুলো আসলে আপনাদেরকেই সরাসরি বা সামনাসামনি আপনারই প্রথম ভিকটিম। আসলে একটু জানতে চাই, আসলে যদি অর্থমন্ত্রীর যে বাজেট প্রস্তাবনা তার ৮ম অধ্যায়ে যদি যাই, তিনি বিনিয়ন্ত্রীকরণের অনেকগুলো পরিকল্পনার কথা বলেছেন। দু একটিতে হয়তো তার একটা টাইম ফ্রেমও আছে, কিন্তু বেশিরভাগ কথাই কি গতানুগতিক মনে হয়েছে? আসলে এটা অনেকটা রেটরিক্সের মতো, কারণ এই ডিরেগুলেশনের কথা কিন্তু আমরা দীর্ঘদিন চাচ্ছি এবং আলোচিত হচ্ছে। এইবার যে বাজেটে যেটা হয়েছে সেটা হচ্ছিল, বাজেটটা যদি আমি বাজেট সম্বন্ধে বলি, এটার ইনক্লুসিভ বাজেট করার চেষ্টা করেছিলেন অর্থমন্ত্রী, সেটা হয়েছে, সেটা দৃশ্যমান। তবে চ্যালেঞ্জগুলিও রয়ে গেছে, এর বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে। তা আপনি যেটা বললেন, বাস্তবায়নের একটা পার্ট, কারণ কারা এটা করবে, এটা উন্নয়ন প্রশাসন থেকে আরম্ভ করে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় চালান, যারা ডিসিশন মেকিংয়ের সাথে সম্পৃক্ত, তাদের উপর নির্ভর করে। কিন্তু দীর্ঘদিন দেখা গেছে এইখানে কিন্তু দীর্ঘসূত্রিতা একটা বিরাট প্রভাব ফেলছে বিরূপভাবে। তো সেটার থেকে উত্তরণ এত সহজে হবে বলে আশা করা যায় না। আমি কালকে অর্থ উপদেষ্টার সাথে একটা টকশোতে বসছিলাম, উনি আমলাদের কথা বলছিলেন। তা আমি বললাম যে এই কথাগুলি যদি আপনি যখন চেয়ারের টেবিলের ওই পাশে ছিলেন তখন বললে কিন্তু ভালো লাগতো। এখন উপলব্ধিটা আপনাদের এখন আসছে। তো যারা দেখেছি আমি সরকারি কর্মকর্তারা যারা রিটায়ারমেন্টের পরে, তারা কিন্তু খুব প্রাইভেট সেক্টরের পক্ষে কথা বলেন, কিন্তু যখন তারা ক্ষমতায় থাকে তখন কিন্তু এগুলি ভুলে যান। যার জন্যে আমরা দেখেছি বিভিন্ন সময় একটা ডিসিশনের জন্যে দিনের পর দিন, মাসের পর মাস, এবং কত যে টেবিল ঘুরতে হয় সেটা প্রতিনিয়ত আমরা ভুক্তভোগী, আমরা জানি বিভিন্ন সময়। তো এখানে ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়েছে, কিছু কিছু টাইম লাইন দেওয়া হয়েছে যে রেজিস্ট্রেশন কতদিনের মধ্যে হবে, এক্সপাট্রিয়েট যারা আসবে তাদের কতদিনের মধ্যে ভিসা এবং অন্য পারমিশন দেওয়া হবে, আরও কয়েকটা রয়েছে। ইট সাউন্ডস ভেরি গুড, কিন্তু আমাদের মনে আছে যখন 80-র দশকে ইনভেস্টমেন্ট বোর্ডটা ছিল, অফিসটা ছিল পুরনো আপনার বাইতুল মোকারের উপর উল্টো দিকে, তখন কিন্তু প্রথম একটা ওয়ান স্টপ সার্ভিস করা হয়েছিল। পরবর্তীতে আমরা সবাই বলেছে যে ইট ইজ এ ডেড স্টপ সার্ভিস। তো আমি আশা করি যে এরকম হবে না, কারণ সরকারের সদিচ্ছা রয়েছে এবং মাননীয় অর্থমন্ত্রী প্রাইভেট সেক্টরের লোক, হি নোজ ওয়ার দ্য শু পিঞ্চেস। তো আমি মনে করি যে তাদের উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে কিনা সেটা দেখতে হবে। তো পলিটিক্যাল উইল থাকলে এগুলি সবই নিশ্চয়ই। এখানে তো অনেকগুলো পরামর্শের কথা বা অনেকগুলো দিক নির্দেশনার কথা তিনি বলেছেন। আমি আপনাকে একটু বাজেট বইয়ের 162 নম্বর পেজের 286 নম্বর পয়েন্টটাতে নিয়ে যেতে চাই। সেখানে তিনি বলছেন, স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক অনুমোদন সহজ করতে সিটি কর্পোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। আবেদন ফি পরিশোধ, নবায়ন, লাইসেন্স প্রদান, অগ্রগতি পর্যবেক্ষণ অনলাইনে করা হবে, যাতে স্থানীয় অফিসে বারবার যাওয়া আসা ও নবায়নজনিত বিলম্ব কমে। আমাদের প্রতিযোগী যে দেশগুলো আছে ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে, বা ভালো ব্যবসা পরিবেশ যেসব দেশে আমরা শুনি, আপনারা গল্প করেন গণমাধ্যমের বিভিন্ন সংবাদে, আমরা জানি যে সেখানে সাধারণত একটা লাইসেন্সেই বিনিয়োগকারীদেরকে সব ধরনের সেবা দেওয়া হয়। তো আপনি ব্যবসা সহজীকরণের একটা পরিকল্পনা করছেন, সেখানে আবার এই ধরনের টার্মিনোলজিও আছে। বিষয়টা কি সাংঘর্ষিক মনে হয় না? সাংঘর্ষিক একদিক দিয়ে, কিন্তু ব্যাপারটা ছিল যে আমাদেরকে এতে উত্তরণ ঘটাতে হবে, তা নাহলে আমরা উই ক্যানট গো অ্যাহেড। কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে,
আমরা পিছিয়ে থাকছি। আমি আমাদের একটা ইউজের পয়েন্ট থেকে বলছি, আপনার কাস্টমসে যখন একটা মাল আসে, ধরুন $50 তার এলসি ভ্যালু, তো ওইখানে যারা অ্যাসেসমেন্ট করে উনি বলে যে না, এটা মিস ডিক্লারেশন $70 হবে, তখন ফাইন পেনাল্টি এসে ওয়ার্ল্ড হ্যাজ বিকাম সো স্মল। চ্যাট জিপিটি বা ডিপসিকে যান, আপনি মুহূর্তের মধ্যে ওই প্রাইসটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে জেনে নিতে পারেন। সেই প্রচেষ্টাটা নাই, সেখানে হয়রানির মানে প্রাধান্য পায় সঙ্গত কারণে, এর পিছনে অন্তর্নিহিত একটা কারণ রয়েছে। তো ঘটনা হচ্ছিল যে আমাদেরকে ডিজিটালাইজেশনে যেতে হবে, তার কোনো বিকল্প নেই। সারা সমস্ত সিস্টেমকে আপনি ট্যাক্স বলেন, পুলিশ ক্লিয়ারেন্স বলেন থেকে আরম্ভ করে এভরিথিং, আপনি যদি কানাডা বা আমেরিকায় যান, আপনার যে নাম্বারটা থাকবে মানে সোশ্যাল কার্ড নাম্বার বা ওইটা টিপ দিলেই কিন্তু তার সম্বন্ধে সে কোনো দিন ডিফল্ট করেছে, কোনো দিন অ্যাক্সিডেন্ট করেছে কিনা, সে ব্যাংকে ডিফল্ট করেছে কিনা, বা কোনো রকম আইন ভঙ্গ করেছে কিনা, সব কাস্টমসে আসার সময় সে কোনো সময় কাস্টমস রুল ভ্যালুয়েশন করেছে কিনা, সব থাকবে। আমাদের কিন্তু ক্রমান্বয়ে এই দিকে যেতে হবে, তা নাহলে কিন্তু আমরা পেরে উঠবো না আর কি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। জনাব মামুন রশিদ, আপনার কাছে একটু আসতে চাই। মানে এই যে পরিবর্তনের কথা বা ডিরেগুলেশনের কথা অর্থমন্ত্রী স্বপ্ন দেখিয়েছেন, সেখানে বলা হচ্ছে যে এই প্রক্রিয়াটার জন্য একটা কমিটিও করা হবে, বিভিন্ন বেশ কয়েক জায়গায় বলেছেন। তো আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় ব্যাংকের একটা বিশেষ কমিটিতে আপনি ছিলেন, সেখানকার অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ওইটার কথা না বলি, যেটা মূলত বিষয়গুলো হচ্ছে কি, অর্থমন্ত্রী যেটা বলেছেন মীর নাসির হোসেন, উনি সমস্যাটা ধরে ফেলেছেন। সুতরাং এই কারণেই আপনি অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আমরা বাজেট বক্তৃতা দেখেছি। হয়তো আপনি বলতে পারেন উনি কি টক শো শুনেন, উনি কি রেগুলার প্রথম আলো পড়ছেন কিংবা যুগান্তর পড়ছেন, হয়তো পড়েছেন, হয়তো পড়েননি, কিংবা জীবন থেকে দেখেছেন উনি। এখন ওই যে আমরা ইকোনমিক্সে পড়েছিলাম, ইফ উইসেস ওয়ার হর্সেস বেগার শুড রাইড, ইচ্ছে করলে যদি ঘোড়ায় চড়া যেত তাহলে ভিক্ষুকও ঘোড়ায় চড়তে পারতো। সেটার পাশাপাশি ইফস অ্যান্ড বার্ডস আছে অনেক। এখন তো একটা বিনিয়োগকারী, সে আমি যেহেতু অনেক দিন যাবৎ বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কাজ করি, তারা প্রথমেই জানতে চায় যে অ্যাপার্ট ফ্রম কান্ট্রির সম্ভাবনা, ম্যাক্রো ফান্ডামেন্টালস, তোমাদের ট্যাক্সেশন সিস্টেমটা কি, ইজ ইট প্রেডিক্টেবল, আমরা কি ট্যাক্স প্ল্যানিং করতে পারি কি না। ওরা জানতে চায় লেবার কোডের অবস্থা কি, যখন তখন কেউ আমার বিরুদ্ধে কেস করে গেল, আমার অবর্তমানেই এটা ডিক্রি পেয়ে গেল। কিংবা ধরেন তোমাদের অল্টারনেট ডিসপিউট রেজলিউশন, সেখানে হয়তো আমাদের গভর্নমেন্টও নাই, আমাদের আইসিসির তত্ত্বাবধানে, যেখানে মিস্টার মীর নাসির হোসেনও অনেক দিন যাবৎ কাজ করছেন, যে ওখানে আমরা অনেক বছর যাবৎ ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বেশ টাকা পয়সাও পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের অল্টারনেট ডিসপিউট রেজলিউশনের কোনো ইনস্টিটিউশনালাইজেশনটা ঠিক করতে পারলাম না, ওইটার কোনো স্বীকৃতি আদায় করতে পারলাম না। অথচ হংকং, আমি যখন আইসিসির সাথে জড়িত ছিলাম, হংকং, সিঙ্গাপুরে আমরা সরেজমিনে দেখতে গিয়েছিলাম মরহুম লতিফুর রহমান সাহেবের সাথে, দেখেছি কি সুন্দর কাজ করছে। তো আমাদের ওই যে ছোট্ট একটা গল্প আছে না, যে তুই কবে বড় হবি মা, তো আমরা তো বড় আর হতে পারছি না, মানে স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের কোনো কাজই কাজ করছে না। আর লাইসেন্স রাজের প্রতি আমাদের যে চরম একটা ভালোবাসা, যে যে কোনো কিছুর জন্য কেন্দ্রীয় ব্যাংকে যাইতে হবে, যে কোনো কিছুর জন্য মন্ত্রণালয়ে যাইতে হবে, এটার কিন্তু একটা চরম একটা মজা আছে, তো এটা ছাড়তে চায় না মজাটা কেউ। কিন্তু আমি একটা প্রসঙ্গ আপনি হয়তো কিছুটা এড়িয়ে গেলেন, আমি জানতেই চাই, কেন্দ্রীয় ব্যাংকের যে কমিটিতে আপনারা কাজ করেছিলেন, সেই সময় যারা কেন্দ্রীয় ব্যাংকের সিটিং অফিসার, যাদের সাথে কোলাবোরেট করে কাজ করা, সেখানে আসলে কতটুকু সহযোগিতা ছিল? ওখানে অনেক মেধাবী কর্মকর্তা আছে, ওটা তো হায়ারার্কি ড্রিভেন অর্গানাইজেশন আমাদেরগুলো। এইখানে এই যে মীর নাসির হোসেন বললেন যে ভ্যালুয়েশন করা, আমরা দেখেছি এইচজিএস, প্রি ইন্সপেকশন ভ্যালুয়েশন যেটা, কিংবা আমাদের এখানে ট্যাক্সেশনকে অনেকটা আউটসোর্স করে দেওয়া হয়েছিল, তো সেইগুলো তো দেখে না। আবার অনেক যখন কাস্টমসের অফিসারদেরকে পড়াতে গেলাম কিংবা ট্যাক্সেশনের অফিসারদের পড়াতে গেলাম, তখন দেখলাম কি স্যার এটা আইনে নাই, আমি ইন্টারনেটে দেখে
এটা প্রাইস নির্ধারণ করে দিলাম, এটা আইনে নাই। তো এখন ভিয়েতনামের ওরা ইন্টারনেট দেখে কাজ করতে পারে, এমনকি চাইনিজ সাংহাই পোর্টে দেখে কাজ করতে পারে ইন্টারনেট, কিন্তু আমাদের এখানে আইনে নাই। আমরা যখন গেলাম বড় বড় অর্গানাইজেশনগুলোর অডিট, বিগ ফোরকে দিয়ে অডিট করানো যাবে কিনা, সব অর্থ সচিব অত্যন্ত সহানুভূতিশীলভাবে আমাদেরকে নিয়ে গেলেন জ্বালানি সচিবের কাছে। উনি বললেন আইনে নাই। তো কবে বড় হবি মা? ওই যে 2000 স্বাধীনতার পর PO-27 এখনও যে ভূতের মতো আমাদের ঘাড়ে চড়ে বসে আছে, তো ওইটার থেকে যদি মুক্তি না পাই, যতই বাজেটে সুন্দর সুন্দর কবিতা বলা হোক না কেন, লাভ হবে না। নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো জনাব। আমি আরেকটু বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। আমরা দেখলাম যে আসলে বাজেট বক্তৃতার পরে বা বাজেট উপস্থাপনের পরে সাধারণত যেটি হয় ডক্টর মোস্তাফিজুর রহমান, যে আমরা প্রেস কনফারেন্সে এসেও কিন্তু অর্থমন্ত্রী তার বক্তব্যের বা বাজেটের যে তার ফিলসফি যা বলতে চেয়েছেন সেটার ব্যাখ্যা একটা পাওয়া যায়। তো সেখানে তিনি একটা কথা বলেছেন যে বিষয়টা আপনার কাছে আগে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে তার এই প্রস্তাবিত বাজেটের 80% যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে 2 বছরের মধ্যে অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে এবং 4 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন। আপনার কাছে আমি জানতে চাই যে আসলেই মানে এই কথার ফুলঝুরি বাস্তবায়ন যদি না হয়, তাহলে 2 বছরে কি সেই টার্গেট অ্যাচিভ করা সম্ভব? না, দেখুন, একটা নতুন সরকার আসছে এবং তারা প্রথম বাজেট দিয়েছেন, সুতরাং তাদেরকে কিছুটা সময় দিতেই হবে। তারা বলেছেন যে 3R এর কথা বলেছেন, তারা রিকভারির কথা বলেছেন, তারপর রেস্টোরেশন, তারপরে রিকনস্ট্রাকশন ফর এক্সিলারেশন, এরকম বলেছেন। 1 থেকে 5 বছর ধাপে ধাপে এটা করবেন। তো সেটার প্রেক্ষিতে হয়তো বা তিনি এটা বলেছেন। আমি তো ওনার মনের মধ্যে কি আছে জানি না, কিন্তু আমি যেটুকু কাগজপত্র এবং ওনাদের বাজেট যেটা তারা প্রস্তাব করেছেন সেটা থেকে যেটা বুঝি, যে সেটা হলো যে হয়তো বা 2 বছরে, কারণ অনেকগুলি আছে যেগুলো তাদের 4-5 বছর লাগবে। এই যে ইনস্টিটিউশনাল স্ট্রেংথেনিংয়ের কথা, চেঞ্জ অফ বিহেভিয়ারের কথা বলা হচ্ছে, কালচারের কথা বলা হচ্ছে, এগুলো তো একদিনে তো ঠিক হবে না। কিন্তু কথাটা হলো যে আমরা যদি 1 বা 2 বছরে যদি কিছু পরিবর্তন আনতে পারি, কারণ বাজেটের অগ্রাধিকার কি দেওয়া হয়েছে, বন্টন কি করা হয়েছে, এগুলো আমার মনে হয় যে সেগুলো নিয়ে বোধহয় খুব একটা আপত্তি করার কিছু নাই। কিন্তু কথা হলো যে বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতাটাই কিন্তু এখন বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াবে। এই যে আমাদের রাজস্ব আহরণ বলি বা আমাদের যে বিভিন্ন যে বন্টন যেটা করেছি, সেখান থেকে যে আমরা সেটার যে দক্ষতা বন্টনের, এগুলোর কথা বলি, যেটা মীর নাসির এবং মামুন যেটা বললেন, তো সেখানেই হলো আসল এটা টেস্ট অফ দ্য মানে পুডিং হবে আর কি। তো সেখানে প্রযুক্তি আমি মনে করি যে একটা বড় ভূমিকা এখানে রাখতে পারে, এটা কোনো সন্দেহ নাই। আমার মনে হয় যে এখন যদি রিয়েলি আমরা ওয়ান স্টপ সার্ভিস করতে পারি, আপনি দেখেন এই যে একজন ব্যবসায়ী যখন একটা ব্যবসা কার্যক্রম করেন, লজিস্টিক্স তো এটা অনেক একটা বড়, এবং আমরা LDC গ্র্যাজুয়েশন যখন হবে, আমাদের তো এই শূন্য শুল্ক সুবিধা এগুলো যখন থাকবে না, তখন আমার প্রতিযোগিতার সক্ষমতা রাখতে হবে হলো আমার এই ওয়ান স্টপ সার্ভিস, লজিস্টিক্স, এগুলোতে যে কস্ট আছে এগুলো কমিয়ে। তো সেদিকটাতে প্রযুক্তি একটা বড় ভূমিকা রাখতে পারে। প্রশাসনিক দক্ষতা এবং পাবলিক সার্ভিস ডেলিভারির যে মান, উৎকর্ষতা, এগুলোর উপরে নজর দিতে হবে। সেইটা হয়তো তিনি বলেছেন। প্রশাসনিক দক্ষতার প্রশ্নেই আমি আপনাকে পাল্টা প্রশ্ন আবারও করতে চাই। তিনি তার এই মানে দিক নির্দেশনায় বলেছেন যে এই প্রশাসনের দৃষ্টিভঙ্গি বদলানোরও একটা প্রক্রিয়া কথা তিনি সেখানে বলেছেন, বা আকাঙ্ক্ষার কথা বলেছেন। এখন কোন কাঠামোর উপরে দাঁড়িয়ে আসলে সেটি সম্ভব, বা বাংলাদেশের যে প্রশাসনিক বা প্রশাসনের যে ক্ষমতা আমরা বিগত সময়েও দেখেছি, সেই রকম একটা মানে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলেও কি সেটি পরিবর্তন করা সহজ বা সম্ভব, নাকি এটি আসলে শুধুমাত্র একটা কাগজে দলিলের মধ্যেই আটকে থাকবে? দেখুন, বাজেট হলো আপনার সম্পদ আহরণ বিতরণ, এগুলো বিভিন্ন নাম্বার। বাস্তবায়নটা কিন্তু হবে হলো প্রশাসনিক দক্ষতা, পাবলিক সার্ভিস ডেলিভারি কত আমরা উৎকর্ষতার সাথে দিতে পারছি সেইটা। তো এখানেই রাজনৈতিক অর্থনীতিটা চলে আসে, পলিটিক্যাল ইকোনমি। আমাদের যেসব যারা নাকি এগুলো বাস্তবায়ন করবেন
এবং ব্যক্তি খাতেরও যদি আমি প্রণোদিত করতে চাই তাহলে সরকারি যেসব সহায়তা সেখানে লাগবে, এই জায়গাটাতে যদি আমার সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক যে একটা লিডারশিপ, এইটা একটা বড় ভূমিকা পালন করবে। সেইটা আগের চলমান, আপনি ঠিকই বলেছেন যে চলমান সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সেটা যে হবে সেটা আমরা গ্যারেন্টি কিভাবে দিব, এইটাই হলো আসলে রাজনৈতিক প্রক্রিয়া। এবং সেইখানেই যদি আমরা যদি একেবারে টপ ডাউন যদি ওইটা আমরা যদি নিশ্চিত করতে পারি জবাবদিহিতা, এবং এখানে কিন্তু বলা হয়েছে, দেখেন আপনি বাজেটে দেখবেন যে একটা ওয়েবসাইট করা হবে যেখানে নাকি আপনি কমপ্লেন কোনো যদি থাকে সেটা আপনি দেবেন, এবং একটা হাই লেভেল কমিটি করা হবে, তারা এটাকে মনিটরিংয়ে রাখবেন এবং তারপরে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এটা যদি করা যায় রিয়েলি, তাহলে তো একটা জবাবদিহিতার কাঠামোর মধ্যে কিন্তু পড়ে গেল প্রশাসন এবং যারা সার্ভিস ডেলিভারি করবেন। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে যদি আমরা এ করেছি কিন্তু বি অ্যান্ড সি যদি করতে পারি, কিন্তু সেইটা নির্ভর করবে আমার মনে হয় যে শেষের বিচারে এটা একটা রাজনৈতিক। ঠিক সেই জায়গায় আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে তথ্য প্রযুক্তির ব্যবহার করে জবাবদিহিতা বাড়ানো, কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে তথ্য প্রযুক্তির নামে যেটি হয়েছে, কাগজের ফাইলগুলো একটা ডিজিটাল ফাইলে রূপান্তর হয়েছে কিন্তু প্রক্রিয়াটা ডিজিটাল হয়নি। আমরা দেখেছি যে মানে ডিজিটাল ফাইল তারা সাইন করেছেন এবং এই সাইনের জন্য দীর্ঘ সময় হয়রানির শিকার হতে হয়েছে, যদি আমি ভুল না বলি। মিন্নাসের ভাই সাহেব নিশ্চয়ই আমাকে সংশোধন করে দিবেন। সেই রকম মানসিকতার আমলা এবং সেই ধরনের কাজের অভিজ্ঞতা থেকে রাতারাতি এইরকম একটা দলিল মানে কিভাবে বাস্তবায়ন হবে? না দেখুন, আমি অত নৈরাশ্যবাদী নই। আমাদের চোখের সামনেই কিন্তু এক্সাম্পল আছে। এই যে এখন আমাদের যে সিঙ্গেল উইন্ডো সার্ভিস, ওখানে সব কিছু দেওয়া যাচ্ছে না, কিন্তু যেগুলো দেওয়া যাচ্ছে আমি দেখছি যে মিলিয়নস অফ বিজনেস, আমাদের প্রফেশনালস যারা আছেন, বিজনেসম্যান যারা আছেন, তারা এইগুলো নিচ্ছেন। সাবমিশন অনেকেই কিন্তু দেখেন আপনি সাবমিশন করছে, যেটা হিউম্যান ইন্টারফেস ছাড়া করে দেওয়া যাচ্ছে। সো এগুলোকে আমরা যদি আরও সামনের দিকে শক্তিশালী করি, আমি অতটা হতাশ না যে আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারবো না। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে এখন কিন্তু আমাদের যারা সরকারি কর্মচারীও যারা আসছেন নতুন প্রজন্মের, এরা অনেকেই টেকসেভি এবং তারা প্রযুক্তি ইত্যাদিতে তারা অভ্যস্ত হয়েই আসছেন। সো বাংলাদেশের কিন্তু এই যে ডেমোগ্রাফিক চেঞ্জ, এটা কিন্তু প্রশাসনেও আমরা দেখি। সুতরাং এখানে আমরা যদি লিডারশিপটা ঠিকমতো দেয়া যায়, এটা আরও শক্তিশালী হবে বলে আমি মনে করি। নিশ্চয়ই, মানে আমিও হতাশার কথা বলতে চাই না, কিন্তু আমার কাজ প্রশ্ন করা, জানতে চাওয়া কিভাবে হবে। আমি সেই জানতে চাওয়াটাই আসলে আপনাদের মাধ্যমে বোঝার চেষ্টা করছি আসলে কি হবে। একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে মীর নাসির হোসেন, আপনার কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। অর্থমন্ত্রী বলেছেন যে নতুন বেতন কাঠামো বা পে স্কেল, সেটি বাস্তবায়ন হলে দুর্নীতি ধীরে ধীরে কমবে। আদৌ আপনি সেটি বিশ্বাস করেন কিনা? আর দ্বিতীয় আরেকটি বিষয় জানতে চাই, সেটি ফিরে এসেই না হয় জানবো। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, লাল ফিতার দৌরাত্ম্য ছেড়ে ব্যবসা সহজ করা সম্ভব। মীর নাসির হোসেন, আপনার কাছে জানতে চাইছিলাম যে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বাড়ানোর প্রক্রিয়া, সেটি বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে, এমন একটি আশার কথা বা প্রত্যাশার কথা বলেছেন অর্থমন্ত্রী। আপনি কি এটি বিশ্বাস করেন? এখানে একটা জিনিস, যারা সৎ কর্মচারীরা তারা উপকৃত হবেন, কিন্তু এইটা দিয়ে দুর্নীতি কমানো যাবে বলে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কারণ যদি কমতো, বিভিন্ন সময় তো পে স্কেল বেড়েছে কিন্তু হয়নি। দেখা গেছে যে দুর্নীতি কিন্তু সব জায়গায় বেড়েছে। এখন সেইখানে হয়তো নেক্সাসের ব্যবসায়ী একজন হয়তো রয়েছে, কারণ দুর্নীতি চুরি একলা করা যায়, কিন্তু দুর্নীতি কিন্তু একলা করা যায় না, তার ভাগিদার লাগে। তো এইখানে তারা তো এই কালচার থেকে বেরিয়ে আসা খুব কষ্ট। যে দেশে এইরকম অনিয়ম দীর্ঘদিন ধরে চলে এসছে, বাড়ছে দিনের পরে দিন, কমছে না। তো সেইখানে এইটা আশা করা বোধহয় অনেক বড় আশার ব্যাপার আর কি। সেখানে আমার বললাম তো কষ্ট হচ্ছে যে বুঝতে, বিশ্বাস করতে যে এটা হবে বাস্তবে। তো আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে। ডক্টর মোস্তাফিজুর রহমানের কথার প্রসঙ্গ ধরে উনি বলছিলেন যে আসলে অর্থমন্ত্রী তার এই যে দলিল, সেটিতে বলেছেন যে একটা বিশেষ ওয়েবসাইট করা হবে যেখানে ব্যবসায়ীরা তাদের হয়রানির তথ্য বা অভিযোগ সেটি তুলে ধরবে। এর আগেও আমরা এই ধরনেরই ওয়েবসাইট না হলেও এই ধরনের নানান উদ্যোগ দেখেছি।
আসলেও কি আপনার মনে হয় যে ব্যবসায়ীদের কি সেই সাহস আছে যে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা যার কাছে তার কোটি টাকার সম্পদ, যার সাইনের জন্য অপেক্ষা করে, সেই ব্যবসায়ী আসলে এই দুঃসাহস করবেন? এটা হতো যদি প্রপার রুল অফ ল থাকতো, যে আমি এরকম একটা কমপ্লেন দেবো জেনুইনলি, আমি কারো দ্বারা হয়রানি হব না, তাহলে কিন্তু এটা আমি সাহস পেতাম। কিন্তু আমি যদি বুঝি যে এটা আমার একটা নতুন বিপদ ডেকে আনবে, তখন কিন্তু আমরা হয়তো মুখে গিয়ে বলবো, কিন্তু দালিলিক কোনো প্রমাণ দেখে যে যাব না হয়তো বা। সেই জন্যে জিনিসটা হচ্ছিল, এটা তো একটা জিনিসের উপর নির্ভর করছে না, সুশাসনের উপর নির্ভর করছে, রুল অফ লর উপর নির্ভর করছে। এগুলি যতক্ষণ না হবে, মানুষের, দেশের মানুষের, বিশেষ করে উপর থেকে সব মানুষের মন মানসিকতার পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত খুব ভালো আশা করা কষ্ট হবে আর কি। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। মামুন রশিদ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলছিলেন যে যখনই কোনো ঘটনা বা উদ্যোগের কথা আসে, প্রশাসনের যারা থাকেন বা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, তারা আইনের কথা বলেন। আমরা যে বিষয়টি শুনছিলাম, যদি কোনো ব্যবসায়ী হয়রানির শিকার হন, তিনি তো লিখিত অভিযোগ দেওয়ার যে সাহসিকতা নিশ্চয়ই সেটা করবেন না, কিন্তু মৌখিক অভিযোগ যখন করেন, আমরা বিভিন্ন সময় বলতে শুনেছি, বিভিন্ন দফতরের, জাতীয় রাজস্ব বোর্ড থেকে শুরু করে বিভিন্ন দফতরের সর্বোচ্চ কর্মকর্তারা একটা কথা বলেন যে ব্যবসায়ীরা তো আমাকে কখনো লিখিত অভিযোগ দেন না। তো এই যে লিখিত অভিযোগ না দেওয়ার, মানে না দিলে যেখানে কাজ হয় না, সেখানে কি মনে হয় যে এই ধরনের উদ্যোগগুলো আসলে খুব বেশি কাজে আসবে? ধরেন আমি অনেক চেম্বারের সাথে জড়িত ছিলাম, উনিও জানেন। আইসিসির কথা তো বললামই, ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান ছিলাম প্রায় 10 বছর। সো এমসিসিতে সর্বাধিক ভোটে নির্বাচিত সদস্য ছিলাম কার্যকর সংসদের, সবচেয়ে পূর্ণ সংসদ যেটা, ফিকির সদস্য ছিলাম, এমচেমের সদস্য ছিলাম। আমাদের মধ্যে একটা ইস্টাবলিশ জিনিস কি আছে যে কোনো কিছু মাল্টিল্যাটারালি সলভ হয় না। তো কারণ মাল্টিল্যাটারালি মোটা দাগের বিষয়গুলা আমাদের প্রেসিডেন্ট, ওখানে সাংবাদিকরা থাকে, সবাই থেকে সুন্দর সুন্দর কথা বলে, কারণ ওই যে পত্রপত্রিকা থাকে তো সুন্দর সুন্দর কথা বলতে হয়। আর আমার ইস্যুগুলা যদি আমি বিপদেও পড়ি, কিংবা আমি যদি চাপিয়েও দিতে চাই, কিংবা আমি ফাইট করতে চাই, ওই ইস্যুগুলা কেন জানি বাংলাদেশে প্রকাশ্যে এগুলা বললা লাভজনক হয়েছে বলে আমার 40 বছরের প্রশাসনিক মানে প্রফেশনাল লাইফে দেখি নাই। যেটা লাভ হয় যদি আপনি এনবিআর আপনাকে কন্টেন্ট আছে বলে রেসপেক্ট করতে পারে, কিংবা আপনি যদি মনে করেন প্রফেসর মুস্তাফিজুর রহমানের মতো একজন লোক, আপনার অনেক ছাত্র ওখানে জড়িত, স্যার ক্লাসে ভালো পড়াতেন, ওই যদি একটা রেসপেক্ট থাকে, স্যারের কথাটা একটু শুনবে। তারপরে যদি স্যার বারবার ওখানে যায় আর শুনবে না, একটা সময় চক্ষু লজ্জা তার ভেঙে যাবে। সো এই কারণে আমরা দেখেছি কি জানেন, আমরা যখনই কোনো ক্রিটিক্যাল বিষয় হতো, এমনকি আমাদের ক্লায়েন্টদেরও, আমি যখন অ্যাডভাইজারি ফার্মে কাজ করতাম, একটি অ্যাকাউন্টিং ফার্মে, আমরা দেখেছি আমাদের সব জগতের বিরাট হয়তো একটা প্রতিষ্ঠান, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল, ইউনিলিভার, তাদের প্রবলেমগুলো আমরা মাল্টিল্যাটারালি সলভ করতে পারি নাই। আমরা যখন বাইল্যাটারালি অনেক অঙ্ক করে, আর ওই লোক, ভদ্রলোকও মনে করেন কমিশনার কিংবা ডেপুটি কমিশনার যে মামুন রশিদ সাহেব হোমওয়ার্ক করে আসবেন, কিংবা উনি একটা ভালো ফার্মে কাজ করেন, ওইটা রং হতে পারে না, দে মাস্ট হ্যাভ ডান দেয়ার হোমওয়ার্ক, তাহলে কাজ হয় না। সুতরাং বাংলাদেশের সাধারণ উত্তর হচ্ছে মাল্টিল্যাটারালি এখনও কাজ হয় না। মানুষ লজ্জা পায়, রিপারকেশন হয় যদি আপনি প্রকাশ্যে কারো বিরুদ্ধে বলেন। বাংলাদেশে আমি কাউকে দেখি নাই, কোনো অর্থনীতিবিদ দেখি নাই, আমার প্রিয় শিক্ষকদের দেখি নাই যে গ্রেসফুলি নিতে পারে যে উনি ভুল হতে পারেন, ওনাকে পুনর্বিবেচনার সুযোগ আছে। মানে অনেককে আমরা দেখেছি সুন্দর সুন্দর কথা বলে আপনাদের টিভিতে এসে, কিন্তু তাদের ব্যক্তি জীবন, তাদের প্রশাসনিক জীবন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাদের জীবন, প্রত্যেকের ফরেন্সিক অডিট হওয়ার মতো অবস্থা। তো ওইটা যদি চেঞ্জ না হয়, মাথার যদি রেগুলেশন না হয়, তাহলে আপনি কীভাবে এগুলো করবেন? সুতরাং আপনার সহজ উত্তর হচ্ছে, বিষয়টা হচ্ছে কি মাল্টিল্যাটারালি সলভ হয় না, বাইল্যাটারালি সলভ করি আমরা। গিয়ে কথা বলে সুন্দর একটা চিঠি দেই, স্যার একটা চিঠি দেই, তাহলে আমার একটা বিদেশি বস আসবে, ওনাকে নিয়ে আসি, বিদেশিদের সাথে ওনারা কোনো খুব একটা নাজেহাল করতে চায় না এই কারণে। কিন্তু আমরা যখন দেখেছি, জেনারেল ইলেকট্রিকের একটা উদাহরণ দেই, তারা 166টা দেশে
তারা অপারেট করে বাংলাদেশ সহ, এবং তারা প্রচুর কেস করেছে কর আপিলেট ডিভিশনে, এমনকি হাইকোর্ট ডিভিশনও। তারপরও 7 দিন তাদের একটা উইন্ডো পেয়েছিল ট্যাক্স ডিপার্টমেন্ট, তাদের অ্যাকাউন্টে অ্যাটাচ করে দিয়েছে। তো এখন যখন আমরা গিয়েছি যে জেনারেল ইলেকট্রিকের অ্যাকাউন্ট অ্যাটাচ করে দিলেন এই 7 দিনের উইন্ডো পেয়ে, তখন ওনারা বললেন ওনারা কেন কেস করে। তো ওনারা কেস করবে না তো কি করবে, কারণ তারা ইন্দোনেশিয়াতে কেস করে, ভিয়েতনামে কেস করে, এমনকি চায়নাতে কেস করে, তারা ইয়ে পাচ্ছে, সমাধান পাচ্ছে। তাহলে বাংলাদেশে করবে না কেন? কিন্তু বাংলাদেশে কেস করলেই অন্য আলোচনাগুলো করবে না। এবার একটা ভালো দিক হয়েছে, অনেক উনি বলেছেন যে আমরা আশাবাদী থাকতে চাই যে এইবার যেমন কেস করতে গেলে আগে আমাদের টাকা জমা দিতে হতো, তো এখন এটা কমানো হয়েছে। দেখা যাক এখন কর আপিলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, অর্থঋণ আদালতগুলো যদি ভালোভাবে কাজ করে, অবশ্যই এগুলোই তো আমাদের প্রবলেম। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে রাষ্ট্রকে অ্যাভয়েড করা এত সোজা না। আমাকে মানে লতিফুর রহমান সাহেব একবার বলেছিলেন, তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে রাষ্ট্র যে FBCCতে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, যাবেন কি না? উনি বলছেন যে যাইতে তো হবেই, রাষ্ট্রকে এত সোজা না অ্যাভয়েড করা। সুতরাং আপনি যদি প্রশাসনিক সংস্কার না করতে পারেন, ডেলিগেশন অফ অথরিটি না বাড়াতে পারেন, আমার দেখেন চিটং কাস্টমস হাউসে ওখানে সিদ্ধান্ত দিতে হয়, ঢাকা এয়ারপোর্টের যে কাস্টমস হাউস ওখানে সিদ্ধান্ত দিতে হয়। এখন সামান্যতম যদি মিস ইন্টারপ্রিটেশন ঘটে, হয় ওনার চাকরি যাবে, নাইলে সরকারের একটা বিরাট কিন্তু আয় থেকে সরকার বঞ্চিত হবে। এই বিষয়গুলোর জন্য যে সামগ্রিকভাবে একটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং অপর দেশগুলার যে প্রযুক্তির কথা বলেছেন উনি, লাল ফিতার সংস্কৃতি, সিঙ্গেল উইন্ডোর কথা বলেছেন, সিঙ্গেল উইন্ডো বাস্তবায়নের দায়িত্বটা আমাদের ফার্মের ছিল। আমরা দেখেছি, আমরা রাত 11টা-12টার আগে যিনি দায়িত্বপ্রাপ্ত ভ্যাটের মানে মেম্বার ছিলেন, কাস্টমসের মেম্বার ছিলেন, ওনার কাছে রাত 11টা-12টার আগে যেতে পারতাম না। কারণ প্রত্যেকটা মন্ত্রণালয়কে সরকার করেছে কি জানেন, তারা অপারেটিং মন্ত্রণালয় বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা সরকারের দপ্তর হচ্ছে অপারেটিং দপ্তর, তাদেরকে অ্যাপ্রুভাল দিতে হয়, ফাইল পড়তে হয়। তারা কখন চিন্তাটা করবে? আবার যারা চিন্তাটা করে তাদেরকে কখনো রাষ্ট্রযন্ত্রটা কি জিনিস, রাষ্ট্রযন্ত্র চালানোর ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা হয় না। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে ডক্টর মোস্তাফিজুর রহমান আপনার কাছে প্রশ্ন রেখে যেতে চাই। এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে, তাতে তাদের জীবনমানের উন্নতি হবে সেটি নিশ্চয়ই, এবং সেটির প্রয়োজনীয়তাও নিশ্চয়ই আছে। কিন্তু তার সাথে সাথে এই মানে আমরা দেখি যে যখনই সেটি কার্যকর হওয়া শুরু হয়, তখন আসলে জিনিসপত্রের দামও বেড়ে যায়, তারা সেটার খুব একটা সুবিধাও পান না। এবং আপনার কাছে আমার যে প্রশ্নটা, আমরা যদি বেসরকারি খাতের সাথে তুলনা করি, মানে এই যে বা একটা উদাহরণ দিয়েই আমি প্রশ্নটা করে যেতে চাই। সেন্ট্রাল ব্যাংকে যখন কোনো বেসরকারি ব্যাংকের এমডি যান কোনো একটা বিষয় নিয়ে, দেখা যাচ্ছে ওই এমডি তিনি হয়তো 5 লাখ 10 লাখ টাকার বেতন পাচ্ছেন, তার লাইফস্টাইল সব কিছু মিলিয়ে। কিন্তু সেন্ট্রাল ব্যাংকের যিনি অনুমোদন দিচ্ছেন, তার বেতন কাঠামো হয়তো তার চেয়ে 10-12 গুণ কম। তো এই জিনিসটি আসলে সরকারি খাত এবং বেসরকারি খাতের যে সমন্বয় বা কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের হীনমন্যতা হিসেবে কাজ করে কিনা, আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাই একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গী থাকুন। স্বাগত আরেকবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় লাল ফিতার দৌরাত্ম্য ছিঁড়ে ব্যবসা সহজ করা সম্ভব। বিরতিতে যাওয়ার আগে ডক্টর মোস্তাফিজুর রহমান, জানতে চাইছিলাম যে এই যে বেসরকারি খাতের সাথে সরকারি খাতের কিছু কিছু জায়গায় আমরা দেখি যে বেতনের খুব তারতম্য, সেটিও কি আসলে দুর্নীতিকে উস্কে দেয় কিনা? না, দেখুন, যারা নাকি সরকারি কাজে যাচ্ছেন তারা একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু এইখানে যাচ্ছেন, সুতরাং তাদের একটা আগ্রহ আছে, কারণ এইখানেও তার একটা সম্মান, তার একটা প্রেডিক্টেবল একটা লাইফ। বেসরকারিতে হয়তো বা অনেকে বেতন বেশি হলেও হয়তো যেতে চাইবেন না, কারণ হলো যে সেখানে হয়তো তার চাকরির স্থায়িত্ব এবং তারপরে পেনশন ইত্যাদি নানান ধরনের যেসব সুযোগ সুবিধা সেটা হয়তো নাই। সো এটা যার যার নিজের উপরে নির্ভর করে, মেধার ভিত্তিতে। এখন তো দেখেন সরকারি চাকরিতে তো আমাদের কত লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পরীক্ষা দেন, কয়জন আর এখানে আসেন, কিন্তু খুবই প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা দিয়ে আসেন। এবং আপনি যেটা বেতনের কথা বললেন,
তো তাদের 2012 বোধহয় 13 সালে লাস্ট তাদের যে কমিশন হয়েছিল, তারপর 2025-এ হয়েছে 12 বছর পরে। এবং এর মধ্যে আমরা হিসাব করে দেখেছি যে তাদের যে বেতন বৃদ্ধি যেটা এবং আমাদের মূল্যস্ফীতি অনেক হাই ছিল। সুতরাং এটা যৌক্তিক। আপনি যেটা বলেছেন সেটা ঠিকই, যে আমরা মনে করি যে এটা তাদের জীবনমান রক্ষা করা, এবং যেটা নাকি আপনি ওখানে কোট করেছিলেন যে তিনি বলেছেন যে হয়তো এটার ফলে দুর্নীতি কমে যাবে, এটার ফলে দুর্নীতি হয়তো কমবে না, কিন্তু দুর্নীতি কমবে যদি আমরা একই সাথে জবাবদিহিতার সংস্কৃতিটাকে আরও শক্তিশালী করতে পারি। দেখেন আগে কিন্তু একটা এগ্রিমেন্ট, ওই যে পারফরমেন্স এগ্রিমেন্ট একটা করা হয়েছিল, খুব একটা কাজ করে নাই, কিন্তু জবাবদিহিতার সংস্কৃতিটা যদি করা যায়, এবং এটা একবারে উপরের দিক থেকেই এটা আসতে হবে, তাহলে একই সাথে জীবনমান উন্নয়নের কাজটাও আমরা নিশ্চিত করলাম তাদের, কিন্তু পাবলিক সার্ভিস ডেলিভারির যে এফিসিয়েন্সি সেটাও আমরা ইনশিওর করলাম। নিশ্চয়ই এই আলোচনা শেষ করতে হবে। আমি একটু জানতে চাই যে দলিল তিনি দিয়েছেন বা স্বপ্নের কথা বলেছেন, আমরাও চাই সেটি বাস্তবায়ন হোক। আপনার পরামর্শ জানতে চাই, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ঠিক কোন জায়গায় আগে অর্থমন্ত্রীর হাত দেওয়া উচিত? আমার মনে হয় যে বাজেট বাস্তবায়ন এটা সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সুশাসনের উপরে নির্ভর করবে। আমরা যদি রাজনৈতিকভাবে একটা জিরো টলারেন্স যদি আমরা করতে পারি, যে অপশাসন আমরা চাই না, সুশাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই, জবাবদিহিতা করতে চাই, স্পষ্টতা আনতে চাই, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, তাহলে আমার মনে হয় যে এই বাজেটের অনেক ভালো দিক আছে, এগুলো বাস্তবায়ন সহজ হবে। কিন্তু এই আমলাতন্ত্রের ছক থেকে বের হওয়ার ক্ষেত্রে ওনার কোন সেখানেও আমার মনে হয় যে সেখানে একটা তো হলো যে এখানে অ্যাকাউন্টেবিলিটিটা নিশ্চিত করা, আরেকটা হলো যে যত আমরা পার্সোনাল ইন্টারফেসগুলোকে কমিয়ে আমরা যদি প্রযুক্তিকে আরও বেশি ব্যবহার করতে পারি, সেটা অ্যান্ড রুল অফ ল, প্রত্যেকের জন্য আইন সমান, এটাই কালচারটা যদি আমরা আনতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মামুনুর রশীদ, আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই। এই যে লাল ফিতার দৌরাত্ম্য, সেটিকে আসলে মানে এই দৌরাত্ম্য থেকে বেরোতে না পারলে তো আসলে কোনো লক্ষ্যই পূরণ হয় না, অতীতেও আমরা দেখেছি। আপনার কাছে কি পরামর্শ, এই স্বপ্ন বাস্তবায়নে অর্থমন্ত্রীর কি করা উচিত? একটি কথা ওনার সাথে একটু আলোচনা হয়েছিল আগে, যে সরকারের 5-10% রিসোর্স কি প্রাইভেট সেক্টর থেকে আসতে পারে কিনা, যে কোনো লেভেলে 1-2টা জব আমরা ওপেন করে দিলাম। একটা দ্বিতীয় হচ্ছে সরকারের অপটিমাইজেশন করা, আমার 9,38,000 কোটি টাকার বাজেট ডেলিভারির জন্য কি ধরনের সরকার আমার দরকার, কত বড় সরকার দরকার। আর তৃতীয় হচ্ছে যেটি ডক্টর মুস্তাফিজ বললেন, যে দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়ানো, যেটা আবার রাজনৈতিক কমিটমেন্টেরও একটা বিরাট অংশ। হঠাৎ করে তো একটা আইল্যান্ডে হঠাৎ করে একটা স্বাধীন হয়ে গেল দুর্নীতি, ওই আইল্যান্ডে দুর্নীতি নাই, এরকম তো বাংলাদেশ হবে না। সো দুর্নীতির বিরুদ্ধে সত্যিকার অর্থেই দাঁড়ানো। আর চতুর্থ হচ্ছে যে প্রচুর অপচয় হচ্ছে ইদানিং দেখছি আমরা, এটা সক্ষমতার অভাবে অপচয় হচ্ছে, বিভিন্ন কারণে ইচ্ছা করে অপচয় হচ্ছে। যে অপচয় বিরাট বিরাট মন্ত্রণালয়গুলোতে যদি 2% অপচয় কমানো যায় বরাদ্দের টাকা, তাহলে দেখবেন যে আপনি অনেক আমরা সাশ্রয় করতে পারছি, হয়তো আমরা ওই টাকাটা অন্যত্র ব্যবহার করতে পারবো। সো এই জিনিসগুলা আবার আলোচনায় থাকে না, আপনি কোথাও দেখবেন না যে অপচয় কমাবো কিংবা প্রকল্প, যেটা শুরুই করেছিলেন বাজেট বক্তৃতা, যে প্রকল্প ব্যয় 300 কোটি টাকা কেন, ওয়াই নট 3,000 কোটি টাকা, ওয়াই নট 30 কোটি টাকা। এই প্রকল্প নেওয়ার ক্ষেত্রে যে প্রকল্পের ইকোনমিক্সটা, প্রকল্পের আর্কিটেকচারটা রিভিউ করার মতো সরকারের সক্ষমতা এবং বাস্তবায়নকারী প্রতিষ্ঠানেরও একটা দক্ষতা বৃদ্ধি করা, সেই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে পারেন, উনি তো রোগটা নির্ণয় করে ফেলেছেন। এটার জন্য ওনাকে আমি 10-এ অন্তত 6 দিয়ে দেবো প্রথমেই। এটাকে 9 বানানোর জন্য ওনার বাস্তবায়ন দক্ষতা এবং সততা এবং জবাবদিহিতা দেখে 9ও পেতে পারেন উনি, এবং ওনার সকলকে নিয়ে কাজ করার। নাসির হোসেন, আপনাকে দিয়েই শেষ করব। আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই, এবং মানে ব্যবসা পরিবেশ ভালো হলে, ব্যবসা বাড়লে তখন সরকারেরও আয় বাড়বে, নিশ্চয়ই সরকারের আয় বাড়লে সক্ষমতাও বাড়বে, সব কিছুই করা সহজ হবে। তো এই দলিল বাস্তবায়নের জন্য আসলে সরকারকে আপনি কোন কোন জায়গায় বলবেন যে আগে এই কাজগুলো করা উচিত? 1 নম্বরে আমি বলবো পলিটিক্যাল উইল অফ দ্য গভর্নমেন্ট। তারা যেটা বলে সুন্দর সুন্দর কথা আছে, এবং অ্যাকচুয়ালি ইটস এ থটফুল বাজেট। অনেক আগের বাজেটের থেকে এটা তারা কারণ নির্ধারণ করেছেন,
এবং দূরদৃষ্টি সম্পন্ন অনেক কিছু এখানে রয়েছে। এর বাস্তবায়নটা হচ্ছে সবচেয়ে বড়। আমি অর্থায়নের ব্যাপারটা নাই বললাম, সেখানে তো অনেক কথা বলতে হবে, কিন্তু বাস্তবায়নটা এটা রাজনৈতিক সরকার। রাজনৈতিক সরকারের উদ্দেশ্য হবে যে জনগণের মধ্যে আস্থা অর্জন করো, তাদের জীবনমানের উন্নয়ন। সেটা করতে হলে এই যে পলিটিক্যাল উইলের কথা বলছে, এখানে রুল অফ ল করতে হবে। কারণ যদি সমাজে যদি বিচারহীনের স্বাধীনতা ইয়ে থাকে, সংস্কৃতি থাকে, তাহলে কিন্তু আমরা চরম বিপদের মধ্যে থাকব। এবং সুশাসন সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত করবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। মানে প্রশাসনিক যে শোষণ ব্যবস্থা আমরা দেখি, সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে আমি শোষণ কথাটা ব্যবহার করবো না, তাদের দৌড়াতে হবে। তাদের মানে আপনি দেখেছেন যে রাজনৈতিক ইয়ের থেকে, প্রভাব থেকে বা শক্তি, আমলাতান্ত্রিক প্রভাব অনেক বড় বেশি হয়েছে ওভার দ্য পিরিয়ড। এইটার জন্য দায়ী হচ্ছিল বিভিন্ন সময় রাজনীতির সাথে যারা জড়িত ছিল তারা গুড গভর্নেন্স দিয়ে যেতে পারেনি, হয়তো তাদের নলেজ বা এডুকেশন সেজন্য ঘাটতি থাকতে পারে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট হলে তাদেরকে ডোমিনেট করতে হবে ওভারঅল সব কিছুর উপরে, সে পুলিশ, প্রশাসন, সমস্ত কিছু করতে হবে। সেই জন্য সুশাসনটা খুবই প্রয়োজন এবং রুল অফ ল স্ট্যাবলিশ করতে হবে। আমরা তো অতীতেও দেখেছি যে আসলে মানে রাজনৈতিক নেতারা বা যারা দায়িত্বে থাকেন, মন্ত্রী হন, প্রতিমন্ত্রী হন, তারা অনেকটা আমলার উপর নির্ভর হয়ে যান। মানে সেই রকম সংস্কৃতির মধ্যে থেকে আসলে কি প্রশাসনিক কাঠামো সেই কথাটাই আমি বলেছি, যে ব্যাপারটা ছিল যে এখন গভর্নমেন্ট ইজ রান বাই দ্য বিউরোক্রেটস। এখন সেই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে, যে জায়গায় যে পলিসি মেকিং থেকে আরম্ভ করে ইমপ্লিমেন্টেশনের দক্ষতা রাজনীতিবিদদের মধ্যে থাকতে হবে, যাতে দে ক্যান ডোমিনেট ওভার দ্য বিউরোক্রেটস। যদি সেইটা না পারা যায়, তাহলে তো আপনাকে সাবসার্ভিয়েন্ট হতে থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন। আমরাও চাই আসলে এই স্বপ্ন বাস্তবায়ন হোক, একটা সুন্দর বাংলাদেশ হোক। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।